22 আগস্ট একদম রাত্রেবেলা, তখন ওই 11:10-15 বাজে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ টু কোশাম্বি যাওয়ার যে রাস্তা আছে, সেই রাস্তায় একটা সাদা রঙের স্করপিও যাচ্ছে এবং সেই স্করপিওর মধ্যে 4 জন বসে আছে এবং সেই 4 জন মিলে জোরে গান বাজাচ্ছে এবং রীতিমতন দারু পার্টি হচ্ছে। সেখানে সবাই ড্রিঙ্ক করছে। ড্রাইভারের যদিও কোনো মতেই ড্রিঙ্ক করা উচিত না, কিন্তু সে ড্রিঙ্ক করছে এবং এইরকমভাবে ড্রিঙ্ক করা তার কন্টিনিউয়াস অভ্যাস আছে। সে একটা বড় পলিটিক্যাল পার্টির লিডার। ওই গাড়িতে বাদ বাকি যতজন আছে তারা সবাই তার খুব ক্লোজ বন্ধু। গাড়িটা তারা সবাই মিলে এনজয় করছে, কিন্তু এই এনজয় করার মধ্যে একটা জিনিস এখানে একটু আলাদা আছে। যে ব্যক্তি গাড়ি চালাচ্ছে তাকে তো ছোট ছোট পিক দেওয়া হবে যাতে সে কোনো রকমভাবে কোনো ভুল না করে, কিন্তু এই ক্ষেত্রে অন্তত ওই রাত্রে এই ড্রাইভারকে একটু বড় বড় করে পিক বানিয়ে দেওয়া হচ্ছে এবং খানিকক্ষণ পর ড্রাইভার বুঝতে পারে যে সবার মধ্যে তার নেশাটাই বেশি হচ্ছে। এবার যারা ড্রিঙ্ক করে তারা একটা জিনিস জানে, এই ড্রিঙ্ক করার পর নেক্সট একটা জিনিস প্রেশার হয়, সেটা হচ্ছে বাথরুম লাগে এবং সেই বাথরুম লাগার জন্য গাড়িটা সাইডে লাগানো হয়। সবাই মিলে বাথরুম করছে এবং সেই মুহূর্তে কোথাও না কোথাও সেই ড্রাইভার তার মনে হয় যে না, আজকে আর পার্টি করা উচিত না, বাড়ি যাব। এবং সেই কথাটা সে যখন তার বাদবাকি 3 বন্ধুকে বলে, সেই 3 বন্ধু বলে ওঠে যে আরেকটু দূরেই তো চিত্রকূট আছে, চিত্রকূটে তো পার্টি আরও বাড়বে, ওখানে আরও অনেক কিছুর আয়োজন হচ্ছে। এই মুহূর্তে যদি পার্টি ক্যান্সেল করে তুমি এইভাবে চলে যাও তাহলে আজকে রাতটা না ফুলফিল হবে না। কিন্তু ড্রাইভার তার কথায় একদম অনড়, সে বাড়ি যাবে। কিন্তু বাদ বাকি 3 জন বলে ঠিক আছে, আমরা এখান থেকে বাড়ির উদ্দেশ্যেই রওনা, কিন্তু তার আগে আরেকটু পার্টি হবে না। পার্টি আবার রিস্টার্ট হয়, কিন্তু এই রিস্টার্ট হওয়ার খানিকক্ষণের মধ্যেই আবার ছন্দপতন হয় এবং ছন্দপতন হওয়াটা বেশ নৃশংসভাবেই হয়েছিল। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, তার সাথে সাথে ড্রিঙ্কও করছে, কিন্তু হঠাৎই পিছন থেকে তার বসে থাকা এক বন্ধু রড দিয়ে তার মাথায় সজোরে বেশ কয়েকবার আঘাত করে। গাড়িটা অলরেডি খুব একটা স্পিডে ছিল না, কিন্তু ডিসব্যালেন্স হয়ে গেছে। ড্রাইভারের পাশে বসে থাকা তারই এক বন্ধু গাড়ির স্টিয়ারিংটা কোনো মতে সামলে একটা জায়গায় স্টপ করে, অ্যান্ড এরপর পিছন থেকে একটা দড়ি দিয়ে জোরে ড্রাইভারের গলায় একটা প্যাচ লাগানো হয় এবং জোরে টানা হয়। খানিকক্ষণ ছটফট করার পর ড্রাইভারের মৃত্যু ওখানেই হয়ে যায়। এই জিনিসটা করার পর তারা সবাই গাড়ি থেকে বেরিয়ে একটু যেন হাঁপ ছেড়ে বেরিয়েছে। কাজ তো হয়ে গেছে, কিন্তু যে প্ল্যানটা তারা করেছিল সেই প্ল্যানটা তারা পুরোপুরি 100% কমপ্লিট করতে পারেনি। মাঝপথে ড্রাইভার বাড়ি ফেরত যাবে, এই জন্যই প্ল্যানটা এইভাবে তাড়াহুড়োতে কমপ্লিট করতে হলো। আবার গাড়ির মধ্যে এসে বসে এবং গাড়ির মধ্যে এসে যেই না তারা ভাবছে যে এবার কোথায় যাবে, বডিটা কোথায় ডাম্প করা যেতে পারে, ঠিক সেই সময় সেই ড্রাইভারের ফোনে তার বাড়ি থেকে ফোন আসতে শিখেছে এবং এই ফোনটা দেখে একজনের মনে আসে যে এই ড্রাইভারের ফোনে কি আছে সেটা তার দেখতে হবে, সেটা তার জানতে হবে এবং এই কারণে সে ফোনটা নেয়। কিন্তু ফোনটা তো ফিঙ্গারপ্রিন্ট লক করা আছে, সে খুলবে কি করে? সেভাবে যে ড্রাইভারের আঙ্গুলগুলো তো তখনও বেঁচে আছে, সেই আঙ্গুল দিয়ে ফিঙ্গারপ্রিন্টটা আনলক করা হয়। সেই ফোনের মধ্যে এমন কিছু একটা জিনিস সেই ব্যক্তি দেখে, তারপর তার রাগ আরও 10 গুণ বেড়ে যায়। সে ওই ডেড বডিটাকে একের পর এক থাপ্পড় মারতে থাকে এবং এতগুলো থাপ্পড় মারে যে রীতিমতো সেই ডেড বডিরও মুখটা একদম লাল হয়ে যায়। তারপর সে নির্দেশ দেয় যে এখানে সমস্ত কিছু শেষ করলে হবে না, এর কোনো অংশই আর বাঁচিয়ে রাখবো না। এ হচ্ছে একটা নরকের কীট, চলো ট্রেন লাইনের কাছাকাছি যাই, ওখানেই বডিটা ফেলা হবে। তারা নিয়ারেস্ট একটা রেল লাইনের কাছে যায়, সেইখানে তারা এই ড্রাইভারের বডিটা রাখে অ্যান্ড ওয়েট করতে থাকে যে কখন ট্রেন আসবে। খানিকক্ষণ পর ওই লাইন থেকে রাজধানী এক্সপ্রেস পার হয় এবং এই রাজধানী এক্সপ্রেস পার হওয়ার পর ওই বডিটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। মাথা আলাদা, বাদবাকি শরীর আলাদা, হাত পা আলাদা। কিন্তু এখানে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে মাথাটা নষ্ট হয়ে গেলেও বডির যে উদরের অংশটা ছিল সেটা না ইনট্যাক্ট ছিল। সেই ব্যক্তি বলে যে না, এতে মন ভুলল না, এই যে উদরের অংশটা আছে এটাকেও ডিসমেন্টাল করতে হবে। ওটা আবার লাইনের উপর রাখা হয়।
তারা ওয়েট করে ওখানে 2 ঘন্টা, এবং এই 2 ঘন্টায় ওই লাইনের উপর থেকে 7 থেকে 8টা ট্রেন গেছে। অ্যান্ড নাও তারা স্যাটিসফাইড, ওই বডির আর কিচ্ছু নেই। কেউ ওই বডিটাকে হয়তো ঠিক করে চিনতেও পারবে না, এমন অবস্থা সেটার হয়েছে। 23শে আগস্ট একদম আর্লি মর্নিং কিছু লোক ওই রেল লাইনটা পার হচ্ছিল, তখন তারা দেখে যে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং সেই অ্যাক্সিডেন্টের ফলে কোনো একটা বডি খুব বাজে অবস্থায় চারিদিকে ছড়িয়ে ছিটে পড়ে আছে। তারা পুলিশকে খবর দেয়, পুলিশ আসে, বডি পার্টগুলো তারা এক এক করে খুঁজে খুঁজে বার করে এনে একটা বস্তায় রেখে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। কিন্তু পুলিশ বডিটা দেখে ক্লিয়ারলি বুঝতে পারে যে এই বডিটা চেনার কোনো উপায় নেই। ইভেন ময়না তদন্ত রিপোর্টেও একটা জিনিস ফরেন্সিকে বলা হয় যে এই বডিটা কি করে ওখানে গেল সেটা তারা বলতে পারবে না। এটার মৃত্যু 12 ঘন্টা আগে হয়েছে, সেটা মোটামুটি তারা বুঝতে পেরেছে, কিন্তু এটা এই ব্যক্তি নিজে করেছে নাকি তাকে ওখানে কেউ এনে রেখেছে, নাকি সে লাইন পার করতে গিয়ে তার এরকম অবস্থা হয়েছে এবং তারপর তার উপর থেকে একাধিক ট্রেন গেছে। এই সমস্ত জিনিসে পুলিশ যখন কনফিউজ, পুলিশ ভাবে যে আশেপাশের থানাতে যত মিসিং কমপ্লেইন হয়েছে সেগুলো এক এক করে তারা দেখা শুরু করবে। এবং এর মাঝেই 24শে আগস্ট পুলিশের কাছে একটা খবর আসে যে প্রয়াগরাজ টু চিত্রকূট যাওয়ার যে রাস্তা আছে সেখানে চিত্রকূটের একটু আগে একটা সাদা রঙের স্করপিও গাড়ি দাঁড়িয়ে আছে, তার দরজা ফরজা সমস্ত কিছু খোলা, এবং সেই গাড়িটাতে বেশ কিছু স্ক্র্যাচ আছে, হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু সেই গাড়িটার মধ্যে কেউ নেই। যায় গাড়িটা ভালো করে চেক করে, এবং সেই জিনিসটা চেক করার পর তারা দেখতে পায় এই গাড়ির মধ্যে মদের বোতল, মদের গ্লাস, আরও অনেক খাবারের জিনিস টুকটাক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পুলিশ বুঝতে পারে কোথাও না কোথাও এই গাড়ির মধ্যেই দারু পার্টি হয়েছে, কিন্তু কারা দারু পার্টি করেছে পুলিশ তখনও জানে না। এই গাড়িটার কি অ্যাক্সিডেন্ট হয়েছে তারাও সেটাও তখনও জানে না। এই গাড়ির ব্যক্তিরা কোথায় আছে, তাদের কি কোনোরকমভাবে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। পুলিশ এবার ওই গাড়ির যে নাম্বার আছে সেটাকে নিয়ে আরটিও অফিসে যায়, সেখান থেকে তারা বার করে ফেলে যে এই গাড়িটা কার। এই গাড়িটা হচ্ছে রণধীর সিং যাদবের। এই রণধীর সিং যাদব একটা পলিটিক্যাল পরিচিত মুখ, পুলিশও তাকে খুব ভালো করে চেনে। যখন পুলিশ এই রণধীরের বাড়িতে যায় তখন তারা জানতে পারে যে এই রণধীর 22শে আগস্ট ওই সকালবেলা 11টা সাড়ে 11টা নাগাদ বেরিয়েছিল। তারপর থেকে তার ফোনটাও সুইচ অফ, তাকে আর খুঁজেও পাওয়া যাচ্ছে না। নিয়ারেস্ট থানাতে পরিবার একটা মিসিং কমপ্লেনও রেজিস্টার করেছে। পুলিশের কাছে 23শে আগস্ট রেল লাইনের পাশে পাওয়া একটা বডি আছে, সেই বডিটা থেকে কেউ আইডেন্টিফাই করতে পারেনি, পুলিশও করতে পারেনি। এইদিকে রণধীরের গাড়িটা এইভাবে পাওয়া গেছে, রণধীরও মিসিং। পুলিশ এখানে একটা মারাত্মক ভুল করে বসে, এবং সেই ভুলটা হচ্ছে 26শে আগস্ট ওই টুকরো টুকরো হওয়া বডিটার সৎকার তারা করে দেয়। পুলিশ তদন্তের একদম শুরুতেই সিসিটিভির সাহায্য নেয়, এবং সেই সিসিটিভিতে দেখা যায় যে এই রণধীরের সাদা রঙের যে স্করপিও গাড়িটা আছে তার মধ্যে 3-4 জন বসে আছে, কিন্তু এই 3-4 জন কে বা কারা সেটা পুলিশ বেসিক্যালি প্রথমে আইডেন্টিফাই ঠিকঠাক করে করতে পারছিল না। তারা সিসিটিভিতে দেখে যে এই প্রয়াগরাজ টু কোশাম্বীর যে রাস্তা আছে সেইখানে একটা জায়গায় এই সাদা রঙের স্করপিও গাড়িটা দাঁড়ায়, সেখানে ড্রাইভারের পাশে যে ব্যক্তি বসে আছে সে গাড়ির ভিতর থেকে হাত বাড়িয়ে একটা হোটেল থেকে কিছু খাবার নিচ্ছে। সেই হোটেলে যাওয়া হয়, হোটেলে গিয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তারা বলে যে এই হোটেলে অনেকেই সন্ধ্যেবেলা নাগাদ আসে, খাবার নেয়, চলে যায়, অনেকে গাড়ি থেকেই খাবার অর্ডার করে। আমাদের ঠিকঠাক মনে নেই কে এই অর্ডারটা করেছিল। পুলিশ এবার ভালো করে আইডেন্টিফাই করার চেষ্টা করে ওই গাড়ির মধ্যে কে আছে। ওই গাড়িটা তো রণধীরের, সেটা পুলিশ কনফার্ম হয়ে যায়। পুলিশ এবার রণধীরের ফ্যামিলির কাছে যায়, এবং সেই ফ্যামিলির কাছে গিয়ে জানতে চায় এই রণধীর কোনো পলিটিক্যাল লিডারদের সাথে সেদিন মিট করতে গেছিল কিনা, কোনো পলিটিক্যাল লিডার ভালো বন্ধু আছে কিনা। যেহেতু এই রণধীর একটা পলিটিক্যাল লিডার ছিল সেহেতু তার পলিটিক্যাল শত্রুও অনেক আছে, পুলিশ সেই দিকটা দেখছে। তার সাথে সাথে পরিবারের কাছ থেকে পুলিশ জানতে পারে এই রণধীরের কয়েকটা ক্লোজ ফ্রেন্ড ছিল, রাম সিং, ডক্টর উদয় এবং সুজিত। এই 3 জনের সাথে ডেইলি রণধীরের দেখা হতো, তারা একসাথে আড্ডা মারত, এবং এরা ছোটবেলা থেকেই একসাথে পড়াশুনো করেছে, একে অপরকে খুব ভালো করেই চিনত। পুলিশ ভাবে যে তাহলে আপাতত যখন কোনো প্রমাণ পাচ্ছি না তখন এই রাম সিং, ডক্টর উদয় এবং সুজিত এদেরকেই কোশ্চেনিং করে।
রাম সিংকে তারা থানাতে নিয়ে আসে, সুজিতকে তারা থানাতে নিয়ে আসে। কিন্তু ডক্টর উদয়ের বাড়িতে যখন পুলিশ যায় তখন প্রতিবেশীর কাছ থেকে জানতে পারে যে ডক্টর উদয় দুদিন ধরে বাড়িতে নেই, সে কোথাও একটা গেছে, কিন্তু কোথায় গেছে সেই ব্যাপারে প্রতিবেশীরা কিছুই জানে না। পুলিশ যখন রাম সিংকে থানাতে তুলে এনেছে তখন রাম সিংয়ের ফেসটা না তারা কোথাও একটা দেখেছে বলে মনে হচ্ছে। তারা আবার সেই সিসিটিভি ফুটেজটা দেখে এবং সেই সিসিটিভি ফুটেজে ক্লিয়ারলি তারা এখন বুঝতে পারছে যে ওই সাদা স্করপিওতে ড্রাইভার মানে রণধীরের পাশে যে বসেছিল, সে ওই গাড়ির মধ্যে বসেই হোটেল থেকে খাবার নিচ্ছিল, সে আর কেউ না, সে হচ্ছে রাম সিং। এবার রাম সিংকে যখন টনিক দেওয়া হয় তখন রাম সিং এক কথায় স্বীকার করে নেয় যে হ্যাঁ, রণধীরকে আমরাই মেরেছি, আমরা 3 বন্ধু মিলে মেরেছি এবং যেটা করেছি তার প্রাপ্যই ও ছিল। কিন্তু কেন রণধীরের এইরকমভাবে একটা নৃশংস মৃত্যু হলো? কেনই বা তাকে তার 3 বন্ধু মিলে এইভাবে মারল? কি শত্রুতাই বা তাদের মধ্যে ছিল যেটা কেউ জানতো না, শুধু তারাই জানতো। রাম সিং, ডক্টর উদয়, সুজিত এবং রণধীর এরা সবাই চাইল্ডহুড ফ্রেন্ড। কিন্তু এই চাইল্ডহুড ফ্রেন্ড হলেও রণধীরের ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল ছিল। সে ছোট বয়স থেকেই পলিটিক্স করত এবং সেই পলিটিক্সে আস্তে আস্তে সে কিন্তু এক এক করে উপরে যাচ্ছিল। উল্টো দিকে রাম, ডক্টর উদয় আর সুজিত এদের অবস্থা খুব একটা ভালো ছিল না। রাম ছোটোখাটো কাজ করত, সুজিতও ছোটোখাটো কাজ করত, কিন্তু ডক্টর উদয়, এতক্ষণ তাকে আমি ডক্টর বলে ডেকেছি, আপনাদের মনে হতেই পারে সে হয়তো ডক্টর ছিল না, সে একটা ডক্টরের চেম্বারে কম্পাউন্ডার ছিল এবং তার ইনকামও খুব একটা ভালো ছিল না। কিন্তু লোকাল মানুষরা কোনো প্রবলেম হলে এই উদয়ের কাছেই যেত। যেহেতু সে কম্পাউন্ডার ছিল, ডাক্তারের সাথে অনেক দিন ধরে থেকেছে, সেহেতু সে ছোটোখাটো রোগেরও কিন্তু চিকিৎসা করে দিত। এই কারণে লোকাল লোকরা তাকে ডক্টর বলেই ডাকতো, সেখান থেকেই তার নামটা হয় ডক্টর উদয়। এই বন্ধুত্বে প্রথম চিড় ধরে যখন 8 বছর আগে ডক্টর উদয় তার বাড়িতে এই রণধীরকে নিয়ে আসে। এই প্রথমবার ছিল না যে রণধীর উদয়ের বাড়িতে এসেছে। তারা চাইল্ডহুড ফ্রেন্ড ছিল, তো একে অপরের বাড়িতে কিন্তু আসা যাওয়া লেগেই ছিল। উদয়ের বিয়ে হওয়ার 2 বছর পর প্রথমবার, অন্তত বিয়ের পর এই রণধীর উদয়ের বাড়িতে যায়। রণধীর স্মার্ট ছিল, কিন্তু রণধীরের একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে সে মেয়ে মানুষের প্রতি একটু দুর্বল ছিল। সে বিবাহিত ছিল, তার একটা সংসার ছিল, পলিটিক্যাল কেরিয়ার ছিল, তার সন্তানও ছিল, কিন্তু তারপরেও মেয়েবাজিতে সে কম যেত না। এবং এই মেয়েবাজি যারা করে তারা ঘরের বউদের উপরেও বেশ ভালোভাবেই নজর দেয়। 8 বছর আগে প্রথমবার রণধীর যখন এই ডক্টর উদয়ের বাড়িতে যায় তখন ডক্টর উদয়ের ওয়াইফ অঞ্জলিকে দেখে তার প্রথমবারেই ভালো লেগে যায় এবং আস্তে আস্তে তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। অঞ্জলি সে গরিবিতে থেকেছে, তার হাজব্যান্ডের গরিবি সে এতদিন ধরে সহ্য করেছে, কিন্তু তার মনে মনে ইচ্ছা ছিল একটা লাক্সারি লাইফ কাটাবে এবং সেই লাক্সারি লাইফটা সে কোথাও না কোথাও এই রণধীরের মধ্যে দেখতে পায়। এবং বছর 4 আগে এই রণধীর আর অঞ্জলির প্রেম শুরু হয়, বলতে পারেন পরকীয়া প্রেম। এবং এই পরকীয়া প্রেমে দেওয়া নেওয়া এটাই ছিল, অঞ্জলি দিচ্ছিল প্রেম এবং শরীর, আর রণধীর দিচ্ছিল কি টাকা পয়সা, লাক্সারি একটা লাইফ। কিন্তু এই সমস্ত জিনিস যতই লুকিয়ে করা হোক না কেন, একদিন না একদিন সবাই কম বেশি জানতে পারবে। তো এই ক্ষেত্রে অঞ্জলির এই লাক্সারি লাইফ দেখে ডক্টর উদয়ের বেশ সন্দেহ হয়, কিন্তু ডক্টর উদয় সেটা নিয়ে খুব একটা আর উচ্চবাচ্য করেনি, সে দেখতে থাকছিল। কিন্তু একদিন তার কানে আসে তার ওয়াইফ অঞ্জলির সাথে তার বন্ধু রণধীরের একটা অবৈধ সম্পর্ক আছে। কিন্তু ডক্টর উদয় যেমন তেমন সন্দেহবাজ মানুষ ছিল না। তার ওয়াইফ অঞ্জলি যে তার সাথে এতদিন ভালো করে সংসার করেছে, সে এইভাবে তাকে চিট করবে এটা সে কোনোভাবেই মানতে পারছে না। সে ভাবে যে আমার কংক্রিট প্রমাণ চাই যে আমার বন্ধুর সাথে আমার ওয়াইফের একটা পরকীয়ার সম্পর্ক আছে। সে প্রমাণ খুঁজতে থাকে, সে টুকটাক প্রমাণ পেতে থাকে, কিন্তু টুকটাক প্রমাণে সে কিছু অ্যাকশন নিতে একদমই অরাজি। সে চায় তার একটা কংক্রিট প্রমাণ চাই। সে রণধীরকে একটা অফার দেয় যে চলো, অনেক দিন তো কোথাও ঘুরে আসিনি, নৈনিতাল ঘুরে আসি। এখন খুব গরমের ওয়েদার পড়ছে এখানে, তো নৈনিতালের ওয়েদার প্রচণ্ড প্লিজেন্ট আছে, ওখানে ঘুরলে কেমন হয়? রণধীর
একবারে রাজি হয়ে যায়। রণধীর ভাবে এই সুযোগে উদয়ের ওয়াইফের সাথে একটা ভালো কোয়ালিটি টাইম আমি স্পেন্ড করতে পারবো। রণধীর কোথাও না কোথাও এই উদয়কে বেশ বোকা শোকা একটা মানুষ ভাবতো, এবং উদয়ের তো খুব একটা টাকা পয়সাও ছিল না, তো সেহেতু তাকে যথেষ্ট দুর্বল ভাবতো। এই কারণে তার চোখের সামনে সে পরকীয়া করছিল, তা সত্ত্বেও তার মনে কোনো ভয় ডর ছিল না। 2025 জুন মাসের 20 তারিখে এই ডক্টর উদয়, তার ওয়াইফ অঞ্জলি আর রণধীর 3 জন মিলে নৈনিতাল যায়। ট্রেনে যখন এরা সবাই মিলে নৈনিতাল যাচ্ছে, তখন এই উদয় কিন্তু একটা রিলও তার ইনস্টাগ্রামে পোস্ট করে। তারপর সে আরও একটা রিল পোস্ট করে নৈনিতালের পাহাড়কে নিয়ে একটা দুঃখের গানের সাথে। নৈনিতালে তারা যখন একটা লেকে বোটিং করছে, তখনও সে একটা রিল তার ইনস্টাগ্রামে দেয়। সেই সময় সে কিন্তু সব জানে যে তার ওয়াইফ এবং বন্ধুর মধ্যে কি চলছে, তা সত্ত্বেও সে এই জিনিসগুলো ইনস্টাগ্রামে পোস্ট করছিল। ডক্টর উদয় যখন দেখে যে এই রণধীরের ফ্যামিলি আসেনি, তখন এই রণধীরকে জিজ্ঞাসা করে যে তোমার ফ্যামিলি আসেনি কেন? তখন রণধীর বলে, আরে তুমি জানো না, তোমার বৌদি হঠাৎ করেই বাপের বাড়ি গেছে, তার বাপের বাড়িতে কোনো একটা এমার্জেন্সি এসেছে। কিন্তু বাড়িতে এই রণধীর বলেই গেছিল যে তার একটা পলিটিক্যাল মিটিং আছে, সেই কারণে সে যাচ্ছে, তাকে যেন ফোন না করা হয়। তারা 3 জন মিলে যায় নৈনিতাল, এবং এই নৈনিতালে উদয়ের ওয়াইফ অঞ্জলি উদয়কে বলে যে আরে রণধীর তো ভাইয়ের মতন, আলাদা রুম আমরা কেনই নেব, একই রুম নেই। এবং এই একই রুমে তারা থাকে, তারা বাইরে ঘুরতে যায়। কিন্তু মাঝে মাঝেই উদয় একটা প্ল্যান করে যে ঘরের মধ্যে মোবাইলটা সেট করে সে বাইরে নানান কাজে, নানান জিনিসপত্র আনতে, নানান আছিলায় বেরিয়ে যায়। এবং সে এসে যখন মোবাইলটা দেখে, তখন দেখে তার মোবাইলে রেকর্ড হয়েছে তার ওয়াইফ অঞ্জলি এবং তার প্রিয় বন্ধু রণধীর একসাথে শারীরিক সম্পর্ক করছে, এবং কয়েক ঘন্টার মধ্যেই তারা একাধিকবার সেই জিনিসটা রিপিটেডলি করছে। এইটা দেখে উদয় সমস্ত প্রমাণ পেয়ে গেছে, কিন্তু সে একদম মাথা ঠান্ডা রাখে। সে প্ল্যান গোছাতে থাকে কি করে কি করা যেতে পারে। ওখান থেকে ফিরে এসে জুলাই মাসের 2 তারিখে ডক্টর উদয় আর নিজেকে আটকে রাখতে পারে না। সে তার ওয়াইফ অঞ্জলিকে পুরো ব্যাপারটা বলে যে তুমি আর রণধীর যে এরকম অবৈধ সম্পর্ক করছো সেটা আমি জানতে পেরে গেছি। এবং এরপর কি হয়, মারপিট হয়, ঝগড়া ঝামেলা, অশান্তি হয়। এই সমস্ত জিনিস উদয় কিন্তু লুকিয়ে রেখেছিল, সমাজের থেকে আড়ালে রেখেছিল। ইভেন তার বন্ধু রণধীরকেও বুঝতে দেয়নি কোনো কিছু। হঠাৎই 11 জুলাই চাপ সহ্য করতে না পেরে অঞ্জলির হার্ট অ্যাটাকে মৃত্যু হয়, এবং এই হার্ট অ্যাটাকে মৃত্যুর পর উদয় প্রচণ্ড কান্নাকাটি করে। সবাই আসে, সৎকার হয়। তারপর থেকে উদয়ের মনটা একেবারেই ভালো ছিল না। তাকে তার বাদবাকি বন্ধুরা সবাই মিলে কনসোল করছিল, বোঝাচ্ছিল যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, দুঃখ করিস না। উদয়ের মনে যে চাপা কষ্টটা ছিল সে তার বাদবাকি বন্ধু শুধু রণধীর ছাড়া সবাইকে বলে, এবং তার মধ্যে ছিল রাম সিং, অজয়। তাই রণধীর এইভাবে যে উদয়কে ঠকিয়েছে সেটা জানার পর প্রচণ্ড রেগে যায়, এবং উদয় বলে যে এইবার আমাকে মারতে হবে এই রণধীরকে, তোমরা কি আমাকে সাহায্য করবে? সব বন্ধু রাজি হয়ে যায়। তাদের একটাই কথা, বন্ধু হয়ে আর এক বন্ধুকে এইভাবে পিছন থেকে আঘাত করা, এইভাবে তার বউয়ের সাথে পরকীয়া করা একদমই উচিত হয়নি। তো রণধীরকে মরতেই হবে। তারা প্ল্যান বানায়। 22 আগস্ট তারা প্ল্যান করে যে তারা সবাই পার্টি করতে যাবে, কিন্তু এই পার্টিটা যেন তেন পার্টি ছিল না। এই পার্টিটা ছিল রণধীরের মৃত্যুর পার্টি। রণধীরকে আনা হয়, রণধীরের সাথে তারা ড্রিঙ্ক করতে থাকে, গাড়ির মধ্যে ড্রাইভ করে তারা চিত্রকূট যাবে। কিন্তু সেই মুহূর্তে রণধীরের কোথাও না কোথাও সন্দেহ হয়। সে বলে যে সে বাড়ি যাবে, কিন্তু তার আগেই তাকে পিছন থেকে আঘাত করে এই উদয়। রণধীরের পাশে সেই সময় বসেছিল রাম সিং। রাম সিং কোনোভাবে স্টিয়ারিংটা কন্ট্রোল করে। তারপর সামনে আসে উদয়, রণধীরের ফিঙ্গারপ্রিন্টে খোলে, এবং খুলে সে কিছু জিনিস দেখে। এবং সেই কিছু জিনিস দেখার পর রণধীরের কি অবস্থা করেছে সেটা আপনারা কম বেশি ভিডিওর একদম প্রথমেই শুনেছেন। এবং এই জিনিসটা করার পিছনে মেইন কারণ কি? প্রমাণ লোকানো, ফেসটা যাতে নষ্ট হয়ে গেলে তাকে চেনা যাবে না, এরকম কিছু কি প্ল্যান ছিল? না, একদমই না। এই প্ল্যানটা হওয়ার পিছনে মেইন কারণই ছিল রণধীরের ফোনটা খোলার পর
দেখতে পায় যে তার ওয়াইফ অঞ্জলি এই রণধীরকে কিছু না হোক হাজারের উপর মারাত্মক রকমের নোংরা নোংরা ছবি পাঠিয়েছে। তাদের দুজনের একাধিক নোংরা নোংরা ছবিতে ওই ফোনের ফোল্ডারগুলো একদম ভর্তি ছিল। তারপরেই উদয় তার বন্ধু রণধীরের ডেড বডিকে কিছু না হোক 200 থেকে 300টা থাপ্পড় মারে, রেল লাইনের কাছে যায়। রেল লাইনে কি হয়েছে সেটা তো নৃশংসতার সমস্ত লিমিট ছাড়িয়ে যায়। বডিটার এই সমস্ত অবস্থা করার পর তারা প্ল্যান করে এই গাড়িটা তারা চিত্রকূটের এক জঙ্গলে জ্বালিয়ে দেবে। কিন্তু চিত্রকূট গিয়ে তারা ভাবে যে না, ওটা করতে অনেক টাইম লাগবে, সকাল হয়ে যাবে, তো গাড়িটাকে তারা মাঝে রাস্তায় অ্যাবান্ডন করে দেয়। এবং এই যে সাদা স্করপিও যেটাতে এই 4 জন ছিল, তার পিছনে আর একটা স্করপিও গাড়ি ছিল। সেই গাড়িটা চালাচ্ছিল এই উদয়ের কাকা ছেলে বিজয়। সেই গাড়ি করে তারা আবার প্রয়াগরাজে ফেরত আসে। এই সমস্ত ঘটনার বিবরণ যখন পুলিশ এই রামের কাছ থেকে জানতে পারে, তখন পুলিশের মনে একটা গাঢ় সন্দেহ হয় যে এই উদয় কোনো একটা কিছু করে তার ওয়াইফকে হয়তো মেরেছে এবং সেটাকে একটা সাধারণ মৃত্যু দেখিয়েছে। পুলিশ এই কেসে সবাইকে অ্যারেস্ট করতে পারলেও ডক্টর উদয়কে এখনও অ্যারেস্ট করতে পারেনি। আশা করি পুলিশ তাকে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে নেবে। ডক্টর উদয়ের সাথে সাথে রণধীরের ফোন, যেটাতে রণধীর আর অঞ্জলির সমস্ত কাচ্চা চিঠা ছিল, সেটাও মিসিং আছে। এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা। এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।